আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবা অটোস থেকে আমি নাবিল। আজকে আমি রিকন্ডিশন গাড়ির ব্যাপারে ছোট্ট কিছু ইনফরমেশন দিব। এটা হাইব্রিড গাড়ির ক্ষেত্রেও নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রেও। যেহেতু আমরা গাড়ি ইউজ করি, এটাকে কিভাবে মেনটেন করলে ভালো থাকবে, অথবা কোন জিনিসগুলো দেখে গাড়ি কিনলে মনে হবে যে আমাদের গাড়িটা ভালো। তো প্রথম পয়েন্টটাই হচ্ছে যে হাই মাইলেজ মানেই গাড়ি খারাপ কিনা, এইটা নিয়ে আমি একটু কথা বলবো। তো কথাটা হচ্ছে এরকম যে হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে সর্বপ্রথম এই কথাগুলো মাথায় আসে যে যেহেতু এই গাড়িটাতে ব্যাটারির একটা সাপোর্ট আছে, সো হাই মাইলেজ কিনলে হয়তো ব্যাটারিটা ড্যামেজ থাকবে, নষ্ট থাকবে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা সবাই ভাবি যে একটা হাইব্রিড গাড়ির ব্যাটারি যদি উইক হয়ে যায় গাড়ির হয়তো আর চলবে না, অফ হয়ে যাবে। সো ব্যাপারগুলো এরকম না। একটা হাইব্রিড গাড়ি যখন বানানো হয় তখন একটা ব্যাটারিতে এরকম লাইফ টাইম দেওয়া হয় যে সেটা 2 লক্ষ কিলোমিটার পর্যন্ত শুধু ব্যাটারিতে চলবে। এখন যদি আমরা 1 লাখ কিলোমিটারের একটা হাইব্রিড গাড়ি কিনি, এই 1 লাখ কিলোমিটারই কিন্তু পুরোটা ব্যাটারিতে চলে নাই। এর ভিতরে ম্যাক্সিমাম ইউজ হয়েছে ইঞ্জিন, আর কিছু পার্সেন্টেজ ইউজ হয়েছে হচ্ছে আপনার ব্যাটারি। পার্সেন্টেজটা কিন্তু আবার আমাদের মিটারে শো করবে না সবসময় যে অ্যাকুরেট, যে এত পার্সেন্ট ব্যাটারি ইউজ হয়েছে, এত পার্সেন্ট ইঞ্জিন ইউজ হয়েছে, কত কিলো আপনি ব্যাটারিতে চালাইছেন, কত কিলো ইঞ্জিনে চলছে, এটা একদম অ্যাকুরেট শো করবে না। বাট তারপরও মোস্ট অফ দ্য টাইম আপনার গাড়ি ইঞ্জিনেই চলবে। জাস্ট কিছু সময়ের জন্য ব্যাটারি একটা সাপোর্ট দিবে, যার কারণে মাইলেজটা বেশি পাবেন। তো এক্ষেত্রে যেটা হচ্ছে, 1 লাখ কিলোমিটারের গাড়ি কিন্তু পুরোটাই আপনার ব্যাটারি ইউজ হয় নাই। সো এই ব্যাটারি যদি আপনি পুরো 2 লাখ কিলোমিটার ইউজ করতে যান, আপনি হয়তো ইঞ্জিন আর ব্যাটারি মিলায় গাড়ি 4 লাখ কিলোমিটার চালাইতে হবে যদি আপনি ব্যাটারি ড্যামেজ করতে চান, ইঞ্জিন ড্যামেজ করতে চান। বাট 4 লাখ কিলোমিটার গাড়ি কিন্তু আমাদের দেশে বলতে পারেন আমরা কে ইউজই করি না, বা এত চালানোর মতো জায়গাও আমাদের দেশে নাই, এত বড় আমাদের দেশ না। কারণ মোস্ট আপনারা সবচেয়ে বেশি 5-6 বছরই গাড়ি চালাবেন, অথবা একদম যদি বেশি ধরি 10 বছর চালাবেন। তো 10 বছরেও হিসাব করলে 4 লাখ কিলোমিটার কিন্তু হয় না। আপনি 10 বছর পর একটা গাড়ি সেল করেই দিবেন, কারণ 10 বছর পর একটা গাড়ির দেখা যাচ্ছে সব ভালো থাকলো কিন্তু আপনার আসলে চালাইতে ইচ্ছা করতেছে না, নতুন মডেল চলে আসবে, নতুন মডেল নেবেন। তো এটা হচ্ছে একটা হিসাব। আর এখন যারা হাই মাইলেজ নিলে সুবিধাটা কি সেটা বলি। একটা হাই মাইলেজ গাড়ি কিন্তু একদমই খারাপ না। আমি বলছি, একটা 50,000 গাড়ি কিলোমিটার কিনে আপনি যে ফিল পাবেন, 1 লাখ কিলোমিটারের গাড়ি কিনেও সেম ড্রাইভিং এক্সপিরিয়েন্সই পাবেন। কারণ আমরা যদি আজ থেকে 10 বছর বা 5-7 বছর আগের হিসাবই করি, তখন কিন্তু আমরা এই ট্রু রিপোর্ট, অকশন শিট এগুলো সম্পর্কে জানতাম না। তো তখন কিন্তু আমরা হাই মাইলেজের গাড়ি কিনতাম। তো সেগুলো কিন্তু এখনও বাংলাদেশে চলতেছে, হাইব্রিড গাড়িই চলতেছে, খুব আরামে চলতেছে, সেগুলো প্রবলেম হয় নাই। তো এখন যখন আমরা অকশন শিট সম্পর্কে জানা শুরু করলাম, হাই মাইলেজ সম্পর্কে জানা শুরু করলাম, তখন কিন্তু গাড়ির প্রাইস বেড়ে গেল, কারণ আমরা কম দামে গাড়ি চাই। তো আগে যেটা হতো, আপনি অকশন শিট সম্পর্কে আমরা জানতাম না, দেখা যাচ্ছে হাই মাইলেজের গাড়িগুলো লো মাইলেজ করে বিক্রি করা হতো, প্রাইসও একটু কমে সেল হইতো। তো মনে হয় যে আমরা তো আগে কিনতাম যেগুলোর প্রাইস ভালো কম ছিল, আবার মাইলেজও লো ছিল, তো এখন মাইলেজ লো প্রাইস বেশি কেন? সো অনেক ব্যাপার স্যাপার থাকে। এখন ডিউটি বেড়ে গেছে, তারপরে এখন আগের মতো তো টেম্পারিংও হয় না, অকশন শিট ট্রু রিপোর্ট চেক করলেই গাড়ির সততা বের হয়ে আসে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের একজন প্রশ্ন অনেকে করেন যে অ্যাটলিস্ট ধরে নিলাম যে 1 লাখ কিলোমিটার গাড়ি চলেছে, আমরা সেই গাড়িটা কিনবো, তো ইঞ্জিনও ভালো আছে, ব্যাটারিও ভালো আছে, কিন্তু গাড়িটা তো ইউজ হয়েছে, অর্থাৎ ইঞ্জিন তো 1 লাখ কিলোমিটার পর্যন্ত ঘুরছে, সাসপেনশনটা তো ইউজ হয়েছে, সিবি জয়েন্টটা তো ইউজ হয়েছে, তো এগুলো কি ক্ষয় হয় নাই? এটাও তো একটা প্রশ্ন আসতে পারে। ভাবলাম সবই ভালো, কিন্তু গাড়িটা তো ঘুরছে, চাক্কাটা তো ঘুরছে। তো তাদের জন্য আমাদের কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাস্তার হিসাব করে যদি আমরা ক্ষয়ক্ষতি কাউন্ট করি তাহলে কিন্তু হবে না। জাপানের রাস্তায় কিন্তু কোনো স্পিড ব্রেকার নেই, এরকম ভাঙ্গাচূড়া নেই, গাড়িটা জাস্ট সোজা চলে, সোজা আসে। আমাদের দেশে আপনি একটা 1 কিলোমিটারের ডিস্টেন্সে যদি কোনো জায়গায় যাই, আপনি দেখবেন 3-4টা ভাঙ্গা আছে, স্পিড ব্রেকার তো আছেই। তো এইসব কারণে কিন্তু আপনার গাড়ি, যেটা জাপানে 1 লাখ কিলোমিটার চলার পরেও কিছুই হয় না, সেখানে আমাদের বাংলাদেশে
20-15 হাজার কিলোমিটার চলতেই নানান জিনিস চেঞ্জ করতে হয়। আরও বিভিন্ন দিক আছে, আমরা গাড়ি কেনার পরে এলপিজি করি, সিএনজি করি, সেক্ষেত্রে ইঞ্জিনের প্রবলেম হয়, সেগুলো অন্য হিসাব। বাট 1 লাখ কিলোমিটারের গাড়ি কিনলে একজন আমাকে বললেন যে লোহা তো ইউজ হয়েছে, ক্ষয় তো হয়েছে, ঘুরছে তো। বাট সেটা আমাদের দেশের হিসাব করে অনেকে আমরা মাথায় এভাবেই ধরে নিই যে ওখানে হয়তো এত ইউজ হয়েছে, প্রবলেম থাকতে পারে। বাট যারা আপনারা রিকন্ডিশন গাড়ি কিনছেন 1 লাখ কিলোমিটার, তারা একটু কমেন্ট করবেন যে আসলেই আপনারা 1 লাখ কিলোমিটারের গাড়ি কিনে এরকম প্রবলেম পাইছেন কিনা, বা 50 হাজারের গাড়িও চালাইছেন যারা, 1 লাখ কিলোমিটারের গাড়ি চালাইছেন, তারা দেখে নেবেন যে দুইটা গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স আলাদা কিনা। আমরা যারা গাড়ি সেল করি, আমরা নিজেরাও গাড়ি ইউজ করি আলহামদুলিল্লাহ, দুইটা গাড়িরই ড্রাইভিং এক্সপিরিয়েন্স সেম এবং স্মুথ। বাট বেনিফিট যেটা, সেটা হাই মাইলেজের গাড়ি কিনলে প্রাইসটা অনেক কম হয়। তো যাদের বাজেট ইস্যু তারা কিন্তু চাইলে হাই মাইলেজের গাড়িও কিনতে পারেন, এটা কোনো প্রবলেমই না। এখন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আর একটা যেটা হয়, অনেকে বলেন যে, আমার দ্বিতীয় পয়েন্ট যেটা, যে ব্যাটারি চেঞ্জ করতে হয়। আমি দেখলাম যে আমাকে কিছু মানুষ প্রশ্ন করলেন যে এক্সইউ গাড়ি কেনার 1-2 বছর ভিতরেই কি করতে হলো, ব্যাটারি চেঞ্জ করতে হলো হাইব্রিড গাড়ি, মাইলেজ তো ছিল 50 হাজার। তো এটার উত্তর হচ্ছে যে সবসময় কিন্তু ট্রু রিপোর্ট আমরা চেক করি না। যেমন এখানে একটা অকশন শিট আছে, এই অকশন শিটটা আমরা কিন্তু প্রিন্ট করলেই এটাকে অনেকে এডিট করে সেল করে গাড়ি। তো এখন যে এক্সিগুলোর ব্যাটারি চেঞ্জ হচ্ছে, অ্যাকোয়ার ব্যাটারি চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু আজকালকের গাড়ি না, উনি কেনার 2 বছর পর চেঞ্জ করছেন। বাট যখন গাড়িটা কিনছেন বা যখন করছেন, তো তখন হয়তো অপশন শিট যাচাই করা, ট্রু রিপোর্ট যাচাই করা এত পপুলারও ছিল না। যার কারণে 50 হাজার মাইলেজ বা লো মাইলেজ দেখে কিনছি ঠিকই, কিন্তু গাড়িটা যখন আমরা ট্রু রিপোর্ট চেক করি ব্যাটারি চেঞ্জ করার সময়, দেখি যে গাড়িটা অনেক হাই মাইলেজ, এটা ব্যাটারি চেঞ্জ করার সময়ই আসছে। তো এই ক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এখন আরও কিছু ঘটনা এরকমও আছে যে জেনুইন মাইলেজই 50 হাজার, তারপরেও ব্যাটারি চলে গেছে। এটারও একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আপনি গাড়িটা ঠিকভাবে মেনটেন করছেন না। হাইব্রিড ব্যাটারির একটা ব্লোয়ার ফ্যান থাকে, আমরা দেখলাম গাড়িটা ফ্লোর ম্যাট করতে গিয়ে ব্লোয়ার ফ্যানটা পুরো ঢেকে ফেললো, যার কারণে কি হলো, ব্যাটারিটা কখনো কখনো গরম হয়ে গেলে গরম বাতাসটা বের করে, আবার কখনো কখনো এই আমাদের যে এসির ঠান্ডাটা সেটা নিয়ে ব্যাটারি পর্যন্ত পৌঁছে, যাতে ব্যাটারিটা ঠান্ডা থাকে। বাট আমরা ফ্লোর ম্যাট করতে গিয়ে, কার্পেটিং করতে গিয়ে ওই জায়গাটা অফ করে দেই, ওই ফ্যান আর কোনো বাতাসই টানতে পারে না, ব্যাটারি হিট হয় এবং কমপ্লেন থাকে এরকম যে সিট গরম হচ্ছে। আসলে সিটের নিচে তো ব্যাটারি থাকে, সেই ব্যাটারি গরম হয়ে যায়। তো এই সব কেসে কি হয়, একটা ভালো লো মাইলেজের গাড়ির ব্যাটারিও চেঞ্জ করতে হয়। তো এখন আস্তে আস্তে মানুষরা জানতে পারছেন, আমরা জানাচ্ছি, যার কারণে প্রবলেমগুলো হচ্ছে না। তো এটা হচ্ছে একটা প্রবলেম, যেটা লো মাইলেজের গাড়িতে হতে পারে। এখন আল্লাহর রহমতে সবাই জানেন এগুলো হয় না। এখন সবাই প্রশ্ন করতেই পারেন যে আগে তো তেলের গাড়িগুলো এইভাবে মেনটেন করতে হতো না, এখন এই গাড়িগুলো কেন মেনটেন করতে হয়। তো ডে বাই ডে সব কিছুই আপডেট হচ্ছে, যার কারণে কিন্তু আপনি বাটন ফোন আর টাচ ফোন কিন্তু একভাবে ইউজ করবেন না, দুইটার ইউজ প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি কিছুদিন পরে চাইলেও তেলের গাড়ি পাবেন না। সো হাইব্রিড গাড়ির সাথে আমাদের ইউজ টু হইতে হবে এবং এটাকে এটার মতোই মেনটেন করতে হবে। এটা আমাদের দেশের জন্য। জাপানে কিন্তু ওই 2-3 মাস পর পর ব্লোয়ার ফ্যান ক্লিন করতে হয় না, ওদের দেশে এই ধুলা নাই, আমাদের দেশে ধুলা আছে, যার কারণে এটাকে এইভাবে মেনটেন করতে হয়। আর আলটিমেটলি তো আমাদের দেশে গাড়ি হয়ও না, ওই গাড়িগুলো ইউজ করতে হবে। সো ওদের মতো করেই আমাদের দেশের কন্ডিশন অনুযায়ী মেনটেন করতে হবে। এখন আর একটা প্রশ্ন হচ্ছে, আর গ্রেড মানেই গাড়ি খারাপ কিনা। পয়েন্টগুলো তাদের জন্য যারা একটু কম প্রাইসের ভিতরে গাড়ি চাই। হাই মাইলেজ যেমন বললাম একদমই খারাপ না, ব্যাটারি চেঞ্জ করার ইস্যু নিয়েও বললাম। এখন আসি আর গ্রেড। আর গ্রেড গাড়ি কিনলেও আপনার গাড়ি কিন্তু তুলনামূলক অন্য অন্য পয়েন্টের চেয়ে খুব কম প্রাইসে পড়ে। আর গ্রেড মানেই গাড়ি খারাপ কিনা, এই প্রশ্নের উত্তরে আমি বলবো আর গ্রেড মানে কিন্তু গাড়ি একদমই খারাপ না। তো এটা এইভাবে, তো ক্লায়েন্ট প্রশ্ন করবেন যে যদি একটা ডোর রিপ্লেস হয়, এটা তো অ্যাক্সিডেন্ট না হইলে কিন্তু ডোরটা রিপ্লেস করার কথা না। অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারণে ডোর রিপ্লেস হয়েছে, এই কারণে গ্রেডটা আর আসছে রিপ্লেস। তো আমাদের দেশে কি হয়, কোনো অ্যাক্সিডেন্ট হইলে আমরা ডেন্ট পেইন্টের কাজ করে ফেলি। বড় অ্যাক্সিডেন্টটা, যেমন ধরেন রিক্সার হ্যান্ডেল এসে ডোরে ঢুকে পড়লো, আমরা পাশ দিয়ে বাইক গেল, বাইকটা ধরেন কাত হয়ে আপনার গাড়ির ডোরটাকে একদম ভিতরে ঢুকায় দিল, হ্যান্ডেল বারগুলো যেগুলো লাগে ফুটা হয়ে গেল,
এই সব ক্ষেত্রে আমরা কি করি, একটা ঝালাই দিয়ে এটাকে ডেন্ট পেন্ট করে ঠিক করে ফেলি। আর জাপানে কিন্তু এই যে গুতা লাগলো, ফুটা হয়ে গেল, এইসব কেসে ওরা যেটা করে পুরা ডোরটাই রিপ্লেস করে ফেলে। তো এখানে কিন্তু মেজর অ্যাক্সিডেন্টের কিছু নেই। আমরা যখন গাড়িটা দেখি, আমরা দেখেই বুঝি যে এই গাড়িটা আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, অথবা এটা কি প্রবলেম ছিল। তো অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির ক্যাটাগরি আলাদা, সেগুলো এক্স লেখাই থাকবে, আপনি এখানে দেখবেন অপশন শিটে এক্স লেখা থাকবে, আপনি এখানে দেখবেন সেগুলো ছবি দেওয়া অ্যাক্সিডেন্ট। আর গ্রেডেরগুলো রিপ্লেস হয়েছে, এটা একদম বেসিক ইয়া, মাইনর অ্যাক্সিডেন্ট, আপনি পার্কিং করতে গিয়ে লাগাই দিয়েছেন, ট্যাপ খেয়ে গেছে। তো এখন কথা অনেকে বলতে পারেন যে স্ক্র্যাচ, আমি অনেককে বলতে পারি যে ছোটোখাটো স্ক্র্যাচ ওরা কিন্তু ঠিক করে না, এই জন্যই গাড়িগুলো 0.43 এরকম হয়। আর গ্রেড হইলে একটু বড় স্ক্র্যাচ, এই জন্য ওরা গাড়িগুলো রিপ্লেস করে ফেলে, ডোর যে প্রবলেম হয় সেই পার্টটা রিপ্লেস করে ফেলে। সো এই ধরনের গাড়ি কিন্তু কমেও পাওয়া যায়, আপনি খুব সুন্দরভাবে এই গাড়িগুলো পারচেস করে ইউজ করতে পারেন। আর 5 পয়েন্টের গাড়ি হিসাব যদি ধরি, আপনি 5 পয়েন্টের একটা গাড়ি নিয়ে আসলেন, যারা 3 পয়েন্ট 4 পয়েন্টের গাড়ি নিতে চাই না, একদম 5 পয়েন্টই দরকার। 5 পয়েন্টের গাড়ি কিনতে গেলে যেটা হয়, হাই প্রাইসে গাড়ি কিনতে হয়। আপনি বাংলাদেশে নিয়ে আসলেন গাড়ি, ঢাকা শহরে চালাইলেন, 6 মাসের ভিতরে অবশ্যই কিন্তু আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট না, সরি আমি যেটা বলছি, স্ক্র্যাচ পড়তেই পারে। তো এই যে স্ক্র্যাচ পড়লো, গাড়িটা কিন্তু আপনার 3 পয়েন্টে 4 পয়েন্টে চলে আসলো। কিন্তু এমন কিন্তু কোনো কাহিনী নাই যে আপনি 5 পয়েন্টের গাড়ি কিনছেন, আপনি 5 বছর ইউজ করছেন, কোনো স্ক্র্যাচ লাগে নাই গাড়িতে। এটা লাগবেই, হয় আপনার মুছতে গিয়ে লাগবে, ডাস্টার দিয়ে ধুলা সরাইতে গিয়ে লাগবে, পার্কিংয়ে লাগবে, কোনো না কোনোভাবে স্ক্র্যাচ পড়বেই। এটা কাম্য নয়, বাট তারপরেও পড়ে যায়। এই ধরনের গাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে 3 পয়েন্ট হয়ে যায়, 5 পয়েন্টের গাড়ি কিনলেন 3 পয়েন্ট হয়ে যায়। সো জাপান থেকে যদি আমরা 3 পয়েন্টের গাড়ি কিনি, প্রাইস কিন্তু কম পড়ে। সো বাংলাদেশে এনে সেটা আপনি একটু টুকিটাকি ওয়াশ পলিশ করে আরামসে চালাতে পারবেন। ওদের 3 পয়েন্টের যে স্ক্র্যাচ, সেগুলো চোখে দেখাও পড়ে না। আমার একটা ক্লায়েন্টের সাথে কথা হলো, উনি বললেন যে, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আপনি 4.5ই কেন লাগবে, 3 পয়েন্টের গাড়ি তো আছে। তো উনি বললেন যে না, 4.5ই লাগবে, কারণ হচ্ছে বিক্রি করতে গেলে রিসেল ভ্যালু ভালো পাওয়া যায়। এটা একদিক থেকে একদমই ভুল কথা। আপনি 5 পয়েন্টের একটা গাড়ি কিনলেন, আপনি অবশ্যই সাথে সাথে সেল করবেন না। আপনি রিসেল ভ্যালু আপনি অবশ্যই চিন্তা করছেন তখন যখন আপনি গাড়িটা 5 বছর চালানোর পরে বিক্রি করবেন। 5 বছর পরে আপনার কাছ থেকে যে গাড়িটা কিনবে, সে কখনোই দেখবে না যে 5 বছর আগে আপনার গাড়িটার পয়েন্ট কত ছিল, মাইলেজ কত ছিল। সে গাড়িটা উপস্থিত কেমন আছে সেটা দেখবে, কারণ এই 5 বছরের ভিতরে গাড়িতে কিন্তু স্ক্র্যাচ পড়তেই পারে। আপনি হয়তো রং করে ফেলছেন, ঠিক করে ফেলছেন। তো 5 বছর আগে আপনি রিকন্ডিশন কেনার সময় পয়েন্ট কত ছিল সেটা কেউ দেখবে না। কারণ আপনি যতই বলেন যে আমি 5 বছর আগে 5 পয়েন্টের গাড়ি কিনছি, এখনও সেরকমই আছে, কোনো স্ক্র্যাচ লাগে না, এটা কেউ বিশ্বাস করবে না। কারণ ঢাকা শহরে 5 বছরের ভিতরে ছোটোখাটো কোনো স্ক্র্যাচ লেগে ঘুরে ফিরে আপনার গাড়ি 3 পয়েন্ট 2 পয়েন্টে চলেই আসবে। সো এই ছিল পয়েন্টের হিসাব। যাদের বাজেট একটু স্বল্প, তারা কিন্তু চাইলে আর গ্রেডের গাড়ি আরামসে কিনতে পারে। তো এগুলো হচ্ছে গাড়ি কেনার পার্ট, যেগুলোতে গাড়ি আমরা কমে পাবো। আর যেগুলো গাড়ি ভালো রাখবে, মেনটেন করতে হবে, সেগুলো হচ্ছে আপনি আপনার গাড়ি চলার উপরে ডিপেন্ড করে 6-7 মাস পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, আপনি 20-30 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন, 6 মাস পরে একটু কষ্ট করে আপনি নিজে হাতে জেনুইন ইঞ্জিন অয়েল কিনে নিজে চেঞ্জ করায় গাড়িটা গ্যারেজ থেকে বের করবেন। কখনো অন্য কারো হাতে ছেড়ে দিবেন না। আপনার 30-20 লাখ টাকার একটা গাড়ি দেখা যাচ্ছে এই জাস্ট আপনার 2-1 ঘন্টা সময় না দেওয়ার জন্য গাড়িটার পারফরমেন্সই খারাপ হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন যে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার এটা আপনার নিজের হাতে কিনে নিজে থেকে চেঞ্জ করায় তারপরে নিয়ে আসার। জাস্ট এতটুকু কষ্ট করলে আপনার গাড়িটা কিন্তু অনেক বছর পর্যন্ত ভালো থাকবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ইঞ্জিনে কোনো ধরনের হাত দিতে হবে না। হ্যাঁ, যদি আপনি সিএনজি এলপিজি করেন তাহলে সেটা অন্য হিসাব, তাহলে আপনার গাড়ি প্রবলেম করবেই। বাট আপনি যদি অকটেনে গাড়ি চালান, শুধুমাত্র অকটেনে চালান, হাইব্রিড গাড়ি হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু যদি এই বিষয়টা মাথায় রাখেন, ইঞ্জিন অয়েল এবং ফিল্টারটা নিজ হাতে কিনে নিজে চেঞ্জ করায় নিয়ে আসেন, গাড়ি আপনার আলহামদুলিল্লাহ 5-7 বছর কোনো ইঞ্জিনে হাত দেওয়া ছাড়াই চালাতে পারবেন। এয়ার ফিল্টার আর এসি ফিল্টার আপনি কম দামেও লাগাইতে পারেন, বাট ইঞ্জিন অয়েল আর অয়েলটা হচ্ছে, অয়েল ফিল্টারটা ভালোটা ইউজ করতে হবে।
এটা আপনার গাড়ি চলার উপর ডিপেন্ড করে আপনি 6-7 মাস পর পর চেঞ্জ করে নেবেন। এরপর হচ্ছে 1-1.5 মাস পর পর হাইব্রিডের যে ফ্যান আছে সেটা আপনি কোনো গ্যারেজে গিয়ে জাস্ট একটু বাতাস দিয়ে ক্লিন করা নিয়ে আসবেন, দ্যাটস ইট। এতটুকু করলে কিন্তু আপনার গাড়ি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো থাকবে। সো অ্যাকচুয়ালি একটা গাড়ি কম প্রাইসে কীভাবে কী বিষয় দেখে কিনলে আমরা প্রাইজে জিতবো, আমরা সবসময়, আমি অন্তত পক্ষে এই কথা বলি না যে আপনাদের কাছ থেকে কাস্টমার কাছ থেকে আমরা প্রফিট করি না, কিন্তু আমরা এটা বলি যে আলহামদুলিল্লাহ আমরা এমন একটা প্রফিট মার্জিন রাখি যাতে আমরাও হ্যাপি থাকি, ক্লায়েন্টও হ্যাপি থাকে। তো আমার ভিডিওটা তাদের জন্য যারা একটু দেখে শুনে গাড়ি কিনতে চান, যারা পয়েন্ট নিয়ে কনসার্ন এবং যারা হাই মাইলেজ নিয়ে কনসার্ন। সো তারা আশা করি ভিডিওটা দেখলে বুঝবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।